আচ্ছা দেখো, আমাদের লাস্ট লাস্ট ক্লাসের লাস্ট অঙ্কটা ছিল এইটা। 3-1 করছিলাম যে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা উভয়কে স্পর্শ করে এবং 1,8 বিন্দু যায়। তাহলে মানে এই টাইপটা হচ্ছে 3-এর অঙ্কটা কি, যে উভয় অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে। সো আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে হয় জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে হয় এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে কী হবে, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে আর কি। সো এই টাইপের অঙ্ক। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে তোমার এই 3-3টা। দেখো 3-2 তুমি কিন্তু তোমরা পারবা, মানে 3-1 আর 3-2 একদম সেম টাইপের অঙ্ক। সো 3-3টা দেখো, বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এর একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 6 রেখার উপর অবস্থিত। এখন কথা হচ্ছে ভাই, এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট কেন তোমাদের, যে সামনে আমি যখন আরও মানে একদম শেষের দিকে অঙ্কগুলো করাবো বা মাঝামাঝি টাইপের অঙ্কগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে এই টাইপ। এই যে 16 নম্বর অঙ্কটা দেখো, মানে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে একটি রেখার উপর বা একটা সরলরেখার উপর অবস্থিত। যেমন দেখো এখানে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত। তো এই সবগুলো অঙ্ক হচ্ছে এই টাইপের আর কি, 16। সো এখানে আগে অঙ্কটা দিয়ে ফেলছে এবং ওদের মধ্যেও এইটা আমার কাছে মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কেন? কারণ এখানে একটা ভুল আছে যেটা আর কি মানে সবাই ধরতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা বইতে একটা ভুল থাকা মানে অনেক কিছু। যাই হোক, সো ভুলটা আসলে কীভাবে আসে বা তোমাদের কীভাবে আমরা সলভ করবো সেটা আমি এখন বলবো না, আগে আমরা অঙ্কটা করি। চলো অঙ্কটা করার পরে তারপরে দেখি যে ভুলটা কী। সো দেখো বিষয়টা কীরকম, আমাকে 3-3 বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করে এর বৃত্তের সমীকরণ এবং যার কেন্দ্র হচ্ছে তোমার একটা রেখার উপর অবস্থিত। তাহলে আমি ধরো এরকম তিন আর কি। সো তুমি সবার আগে চেষ্টা করবে ছবিটা আঁকার জন্য, কারণ ছবি আঁকলে তোমার আইডিয়াটা একদম ক্লিয়ার হবে। সো এখন দেখো এরকম একটা বিষয় বলে দিছে। আমার আসলে এই কম্পাসটার নাটটা ঢিলা হয়ে গেছে, এর জন্য থাকেও না। যাই হোক, সো এটা ধরো আমার বৃত্ত। সো এই হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বা উভয় অক্ষকে স্পর্শ করবো। তো তুমি কী করো, একটু ফাঁকিবাজি করে আগে বৃত্তটা এঁকে নিলাম, দেন ছবিটা এঁকে দিলাম আর কি। সো এটাকে আমরা দিয়ে দিলাম এক্স অক্ষ আর এটাকে দিয়ে দিলাম ওয়াই অক্ষ। আর এটা হচ্ছে আমার মূলবিন্দু বা 0, 0 বিন্দু। সো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাপার। সো এখন কথা হচ্ছে তোমাদের অঙ্কটা একটা ভুল আছে, আমি এটা পরে বলবো, আর প্রশ্নে একটা ভুল আছে আর কি। সো এখন দেখো এখানে ব্যাপারটা কি হলো, যদি আমাকে দেখো ও আমাকে কিন্তু 3টে শর্ত দিয়েছে। মানে বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি, এক্স অক্ষকে স্পর্শ করে এর একটা শর্ত, ওয়াই অক্ষকে স্পর্শ করে এর আরেকটা শর্ত, আরটা হচ্ছে তোমাকে এর কেন্দ্র হচ্ছে একটা রেখার উপর অবস্থিত, এটা আরেকটা শর্ত। তার মানে 3টে শর্ত। আর আমি জানি যে আমাকে যদি 3টা কন্ডিশন বা 3টে শর্ত দেওয়া থাকে, অবশ্যই আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। আমাকে মিনিমাম 3টে শর্ত দেওয়া লাগবে। সো এখন দেখো আমার, যেহেতু ও আমাকে প্রথম দিকে শর্তে বলছে যে এ এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমি সেই সাথে সাথে আমি বলবো এটা এরকম হবে যে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে আর কি। কারণ আমি জানি এক্স অক্ষকে স্পর্শ করলে হয় যে জি স্কোয়ার ইকুয়াল টু সি, আর তোমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করলে হয় এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে অবশ্যই এখানে কি লিখতে পারবো, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি লিখতে পারবো আর কি। সো এটা ছিল আমার প্রথম কথা। এখন তাহলে যদি জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কিন্তু আমরা ধরে নিতে পারবো। সেটা কেমন কেমন হবে, যেমন দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, মানে যখন জি দিয়ে লাগবে সবগুলো জিতে লাগবে, কারণ দেখো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার টু জি ইকুয়াল টু এফ, তাই না? সো 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার, মানে ওই সি এর জায়গায় বসে দিলাম আমি জি স্কোয়ার ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, বা তুমি এফ দিয়েও লিখতে পারো, সবগুলাই সমস্যা নাই। তো এখন দেখো যদি বৃত্তের সমীকরণটা এরকম হয়, তাহলে বৃত্তের কেন্দ্র কী হবে, আমি জানি যে এক্সের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কেন্দ্রের ভুজের স্থানাঙ্ক পাওয়া যায়, আর ওয়াইয়ের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কেন্দ্রের কোণের স্থানাঙ্ক পাওয়া যায়। তাহলে দেখো মাইনাস টু দ্বারা ভাগ করলে কী হয়, এটা 2g কে মাইনাস টু দ্বারা ভাগ করলে হবে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস জি, এখানেও দেখো 2g ছিল আর কি। সো এইটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক তো মাইনাসের জি কমা মাইনাস জি এরকম, বা তুমি বলতে পারো যে মাইনাসের এফ কমা মাইনাস এফ আর কি। ঠিক আছে, এর কিন্তু মাইনাসের জি কমা মাইনাস এফ না, ইন জেনারেল মাইনাস জি কমা মাইনাস এফ, বাট এটা যেহেতু একটা স্পেশাল বৃত্ত এই জন্য এটার কেন্দ্র হইতেছে কি, মানে তোমরা বলতে পারো যে কেন্দ্রের ভুজের মান আর কেন্দ্রের কোটির মান হচ্ছে আমার এখানে সমান, যার কারণে এটা লিখছি। সো এখন এটা হচ্ছে আমার
2 নাম্বার শর্ত বা দুইটা শর্ত দিয়ে আমি এগুলা করে ফেললাম। এখন 3 নাম্বার শর্ত কি বলছে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে একটা রেখার উপর অবস্থিত। ধরো এটা হচ্ছে আমার রেখা, এই রেখাটার স্থানাঙ্ক, এই রেখাটার সমীকরণ আমাকে বলছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 6। এই রেখার উপরে অবস্থিত আমার এই বৃত্তের কেন্দ্রটা। সো এই পর্যন্ত আমি বুঝতে পারলাম। হ্যাঁ, তো এখন কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয় তাহলে তো আমরা অবশ্যই কি এই কেন্দ্র দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে, এটা তো স্বাভাবিক কথাই। সো সিদ্ধ হলে আমরা কি করে সিদ্ধ করে দিই, চলো আমরা বলতে পারবো যে বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমাদের সিটা হচ্ছে মাইনাস জি, যে এটা হচ্ছে কিসের, যে এক্স প্লাস 2y ইকুয়াল টু 6 সরলরেখার উপর অবস্থিত। যদি হয় এটা তাহলে দেখো আমি সিদ্ধ করে দেবো এটার দ্বারা। ওকে, তাহলে কী হবে দেখো, এখানে এক্সের জায়গায় মাইনাস জি বসাবো, ওয়ার জায়গায় মাইনাস জি বসাবো, তাহলে হবে হচ্ছে মাইনাসের জি, এখানে বসালে মাইনাসের 2g ইকুয়াল টু 6 আসে, তাহলে আসবে মাইনাসের 3g ইকুয়াল টু 6, তাহলে জি ইকুয়াল টু কী আসবে মাইনাসের 2 এরকম আসে। সো জির মান যদি পাওয়া যায় তাহলে জির মানটা আমি এখানে বসাই দিলে কিন্তু আমার সমীকরণটা চলে আসে। দেখো এখানে কিন্তু আমি জি এর মান বসাবো, মাইনাস জি এর মান না। হ্যাঁ, কারণ আমরা তো সমীকরণে জানি মাইনাস জি হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক, কিন্তু জিটা তো আমার এইটা আর কি। সো যদি এখানে বসাই তাহলে আমার এরকম হয় যে সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি আমি জি এর জায়গায় -2 বসাই তাহলে মাইনাসের 4x, এটা হচ্ছে -4y প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 0। সো এরকম আসে। দেখো এখানে আমি বসাইছি -2, এখানে বসাইছি -2 জি এর জায়গায়, তাহলে কি -4x -4y আর হচ্ছে 2 স্কোয়ার মানে 4 প্লাস 4 বা 4 ইকুয়াল টু 0। সো দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস -4x -4 প্লাস 4 ইকুয়াল টু 0। সো এটা আমি বইয়ের মতো করে দিলাম, তোমাদের যেহেতু বইতে এভাবে করছে সো বোর্ড পরীক্ষা এভাবে দিলে তোমার হয়ে যাবে। বাট আমার এখানে একটা মানে আপত্তি আছে, আপত্তি বলতে একটা ঝামেলা আছে। সো সেই ঝামেলাটা যদি আমি একটু তোমাদের বলি, তো এই সমস্যাটা বোঝার জন্য তোমাকে ছবিটা আরেকবার একটু আঁকতে হবে। আমি এইখানে আঁকতেছি বাট কারণ হচ্ছে ছবিটা একটু বড় হবে। হ্যাঁ, এটা করলে তো রিয়েল ছবি, ছবিটা আঁকা একটু কষ্টকর আর কি। কারণ যদি তোমার পেন্সিল কম্পাস একদম ঠিকঠাক বসাইতে পারো তাহলে ঠিকঠাক ছবিটা আসবে। বাট এমনি আমি তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য একটা রাফ ছবি আঁকতেছি, যেমন এরকম একটা অবস্থা। বড় ছবি হবে আর কি। তো এটা হচ্ছে আমার মূল বিন্দু। তো তুমি একটা কাজ করো, মানে ছোট করে একটা বৃত্ত আঁকো। এটা হচ্ছে একটা বৃত্ত, এটি কেন্দ্র তো আমি জানি যে কেন্দ্র হচ্ছে তোমাদের -g, -g। এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এখন তুমি কী করো, আরও দুটা বৃত্ত আঁকো। কেন আঁকতেছে আমি একটু পরে বলি।
এখানে একটা রাখলাম আর আরেকটা ধরে এখানে আর কি। এরকম আর কি, মানে উভয় একটু স্পর্শ করছে, এখানে ধরে স্পর্শ করছে আর কি। হ্যাঁ, এখানে স্পর্শ করছে। সো এটার কেন্দ্র এটা। এখন কথা হচ্ছে ভাই, এটা আর কি সোজা হয় নাই। সোজা হয় নাই বলতে এটা উচিত ছিল আর কি এইভাবে যাওয়ার। কেন্দ্রটা পরে দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এখন আমি কি করলাম, তিনটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এখন দেখো এই তিনটা বৃত্ত হচ্ছে আমার উভয় অক্ষকে স্পর্শ করছে, মানে আমার প্রথম দুইটা শর্তে কিন্তু মেনে নিছে। এখন কাহিনীটা দেখো, আমি যদি বলি এরকম, মানে এখানে একটু ভুল হয়েছে বলতে ছবিটা ঠিক করে আঁকা হয় নাই। আচ্ছা যাই হোক, মানে ধরো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এটা আসলে এখানে হওয়া উচিত ছিল, আর এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র এখানে ধরো, আর এটার কেন্দ্র হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, সো কালোটা না, এটা না তোমাদের, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো এটা হচ্ছে সি, এটাও সি, এটা হচ্ছে আমার সি। সো বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক আমার কি ছিল, মাইনাসের জি কম মাইনাস জি। এইটা হচ্ছে মাইনাস জি, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। সো এই কালোটা চিন্তা বাদ দাও, তোমাদের এই সবুজ যেটা করে রাখলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র আর কি। সো এখন ছবিটা যদি আমি মানে একদম ঠিকঠাক পরিমাপ করে রাখি, যেমন বিষয়টা হচ্ছে এখানে কি দেখো, সরলরেখাটা কেন এরকম হয়েছে, কারণ দেখো সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, ও বলছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 6। তাহলে আমরা 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে এটা কি আমাদের, আমরা ছেদক আকারে নিয়ে গেছি, তাহলে এটা এরকম না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তার মানে বিষয়টা এরকম আর কি। এটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার সরলরেখাটা আর কি। তাহলে এই অংশটা হচ্ছে 6, এই অংশ হচ্ছে আমার 3, মানে এক্স অক্ষে কর্তৃত অংশ হচ্ছে 3 আর 6, আর ওয়াই অক্ষে কর্তৃত অংশ হচ্ছে 3, তাহলে 6 আর 3 এরকম। সো আরেক সরলরেখাটা একটু বাঁকা হতো আর কি, ঠিক আছে। এই অংশটা হচ্ছে 6, এটা হচ্ছে আমার এখানে সমান সমান হয়ে গেছে, যার কারণে এরকম হয়েছে। তোমরা আঁকার সময় ঠিকঠাক ইকো। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমার কথা হচ্ছে ভাই দেখো, এখানে আমার এই তিনটা বৃত্তই কিন্তু দুইটা অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এবং তিনটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এই রেখাটার উপর অবস্থিত। এটা হচ্ছে আমার যে এই রেখার সমীকরণ ছিল এক্স প্লাস 2y ইকুয়াল টু 6, এক্স প্লাস 2y ইকুয়াল টু 6। সো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যে একটু আগে কাজ করছি, আমরা শুধু কাজ করছি এটা নিয়ে, এই দুইটা বৃত্তকে স্পর্শ করছি, মানে স্কিপ করছি আর কি, জাস্ট এটা নিয়ে কাজ করছি। এখন কেন এরকম করলাম, আর কেনই বা তিনটা বৃত্ত আসলো? এখন প্রথম কথা হচ্ছে দেখো, তিনটা বৃত্ত তোমার মিনিমাম দুইটা আসবেই। এখন থার্ড কোয়াড্রেন্টটা আসবে না, কারণ আমি তোমাদের সরলরেখাটা দেখে ফেলাইছি যে এই সরলরেখাটা কিন্তু আমার থার্ড কোয়াড্রেন্টে যায় না। এটা কি ফোর্থে আছে, ফার্স্টে আছে, সেকেন্ডে আছে, তার মানে কি এই তিনটা কোয়াড্রেন্টে আমার তিনটা বৃত্ত হতে পারে। এটা বাদ, এটা বুঝতে পারলাম, এই 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 থার্ড কোয়াড্রেন্টে তোমার বৃত্ত হবে না, তাহলে এই তিনটা কিন্তু আসবে। এখন প্রশ্নটা আসলে কোথায় ভুল আছে, বা তোমাদের মানে কি ভুল, আমি যে বলতেছি যে এখানে আমাদের ভুল আছে, প্রথম যে অঙ্কটা করছে কি বল, দেখো কাহিনী হচ্ছে কি, আমাকে প্রশ্ন বলে দেয় না যে, মানে স্পেসিফাই বলে দেয় না যে আমি কোন বৃত্তটা নিয়ে কাজ করবো, ফার্স্ট কোণটা নিয়ে কাজ করবো নাকি সেকেন্ড কোণটা নিয়ে কাজ করবো নাকি ফোর্থ কোণটা নিয়ে কাজ করবো, বুঝতে পারছো? মানে প্রশ্ন বললো কেন্দ্র কোথায় আছে আমার, সেটা কিন্তু আমাকে বলে দেয় নাই। কেন্দ্র কিন্তু আমার এই তিনটা কোণান্টে থাকতে পারে। হ্যাঁ, কারণ আমি দেখছি যে যখন উভয়কে স্পর্শ করে তখন আমরা কেন্দ্র পাচ্ছি মাইনাস জি কমা মাইনাস জি। এখন মাইনাস জি কমা মাইনাস জি বলো আর মাইনাস জি কমা মাইনাস এফ বলো, এটা হচ্ছে আমার ইন জেনারেল একটা
কেন্দ্রের স্থানাঙ্ক, এটা সব কোঅর্ডিনেটের জন্য তো মাইনাস জি কমা মাইনাস জি বা মাইনাস জি কমা মাইনাস এফ হয়, তাই না? এখন আমাকে তো এটা তো কেন্দ্রটা তো আমি নিজে বের করেছি, ও তো বলে দেয় না যে হ্যাঁ কেন্দ্রের স্থানাঙ্ক সে এত বা এত, তাহলে আমরা এত তাহলে তো আমরা একটা কোঅর্ডিনেটে গিয়ে দেখতাম যে হ্যাঁ এই কোঅর্ডিনেট নিয়ে আমাকে কাজ করতে হবে, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্কটা আমি নিজে বের করছি, বের করে দেখছি এটা মাইনাস জি কমা মাইনাস জি আসে বা মাইনাস জি কমা মাইনাস এফ আসে, তার মানে কি এটা মাইনাস জি কমা মাইনাস এফ মানে কি সব কোঅর্ডিনেটের জন্য তো মাইনাস জি কমা মাইনাস এফ, তাই না? এখন একটা বাদ গেল কেন? কারণ আমার সরলরেখাটা এই 3 নম্বর তোমার কোঅর্ডিনেটে নাই, বুঝতে পারছো? তাহলে এই 3টা কিন্তু আমার আসতেছে। হ্যাঁ, এখন এই হচ্ছে আমাকে ঝামেলা। হ্যাঁ, এখন ও যদি আমাকে এরকম বলে না দেয় যে মানে তোমাদের একদম ডেফিনেটলি বলে না দেয় যে এটা কোন কোঅর্ডিনেটে আসে, তাহলে কিন্তু আমার বৃত্ত 3টা আসতেছে আর কি, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাই 3টা বৃত্ত আসবে, ভালো কথা। সো আমাদের প্রথম যখন অঙ্কটা করছিলাম তখন তো আমরা মানে 3টা বৃত্ত আসে নাই, বা কোনো একটা প্রমাণও আমরা দেখতে পাই নাই, বা কোনো একটা তোমাদের হিন্টও দেখতে পাই না যে হ্যাঁ এটা বৃত্তটা আর কি 3টা আসবে, একটা না। এখন আসলে আমরা ওইখানে একটা মানে অঙ্কটা করার সময় একটা ভুল করছিলাম, কারণ দেখো আমি তোমাদের যখন বলছিলাম যে এরকম, যে আমি বলছিলাম যে যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন হচ্ছে কেন্দ্রের ভুজের মান কেন্দ্রের কোটির মান সমান হয়। কেন হয়? কারণ আমি বলছিলাম তখন দেখো যখন আমাকে এক্স অক্ষকে স্পর্শ করতেছে তখন দেখো এই এই দূরত্বটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তুমি এফ বলতে পারো যদি এটা মাইনাসের এফ ধরি, মাইনাসের এফ জেনারেল তো মাইনাস এফ, তাহলে এটা কি মাইনাসের এফ, আর এই দূরত্বটা হচ্ছে আমার কি মাইনাসের জি। এখন দেখো এটাই কিন্তু আমার ব্যাসার্ধ, এটাই আমার ব্যাসার্ধ, আর এটাই কি আমার ব্যাসার্ধ, তার মানে দেখো এই ব্যাসার্ধ কিন্তু আমার সমান, তাহলে এই আর ইকুয়াল টু আর। এখন দেখো এই আর আর এই আর তো সমান, আর এই দূরত্বটা কি আমার মাইনাস এফ না, এটা হচ্ছে মাইনাস এফের মান, কারণ দূরত্ব তো কখনো বা ব্যাসার্ধ তো কখনো আমার কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, এই জন্য আমি কী করবো মানটা নেব, এটাও কি আমার মাইনাস জি এর মান। তাহলে এখানে আমি লিখতে পারবো যে আর ইকুয়াল টু, এখানে লেখা যাবে এরকম যে আর ইকুয়াল টু তোমাদের মাইনাস এফের মান, আর আরেকটা আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি এর মান। তাহলে দেখো ব্যাসার্ধ তো কখনো আমার কি হতে পারে না, আলাদা হতে পারে না। তুমি বলতে পারো যে এই ব্যাসার্ধ বড়, এই ব্যাসার্ধটা ছোট, দুইটা ব্যাসার্ধ একদম সমান হবে। তাহলে দেখো এই দুটা থেকে লেখা যায় হচ্ছে তোমাদের এরকম যে মাইনাসের জি আর হচ্ছে মাইনাসের এফ সমান, মানে মান সমান আর কি, বা এই জি এর মান আর এফ এর মান সমান। হ্যাঁ, কারণ মডুলাসের ভিতরে তো সবসময় পজিটিভে আসছে, মডুলাসের মানটা তো অলওয়েজ পজিটিভ। সো এই হচ্ছে তোমাদের মানে ঘটনা। এখন আমরা যখন কাজ করছিলাম তখন কাহিনীটা করছিলাম কি দেখো এখানে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি লিখছি। সো আমি কী করছি এখানে জি ইকুয়াল টু এফ বসাই দিছি, মানে জি ইকুয়াল টু এফ বসাই দিয়ে যখন এখানে আমার সমীকরণ তো ছিল হচ্ছে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g x প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা ছিল না সাধারণ সমীকরণ। সো আমি কি করছি এই স্কোয়ার ছিল, বাট আমি কি করছি যে শুধু জি ইকুয়াল টু এফ লিখে দিছি, এখানে আমি কোনো প্লাস মাইনাস নিয়ে কাজ করি না। দেখো আমাদের কিন্তু শর্ত অনুসারে অবশ্যই একটা মডুলাস আসার কথা ছিল, তাই না? কারণ আমি তো জানি যে হ্যাঁ ওদের মান সমান, মাইনাস জি এর মান সমান মাইনাস এফ এর মান সমান আর কি। বাট আমি এখানে তোমাদের কি করছি যে আর মডুলাস যদি মান সমান যদি হয় তাহলে অবশ্যই মডুলাস দিব, কারণ মডুলাস না দিলে তো আমার ওইখানে প্লাস মাইনাসের সম্ভাবনা থাকে। এখন যদি আমি মডুলাস দিই তাহলে মডুলাস উঠাতে গেলে আমার কী হয় একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, কিন্তু আমরা এখানে কী করছি কোনো প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি না, জাস্ট মডুলাস উঠে দিয়ে জি ইকুয়াল টু এফ লিখে দিয়েছি, বুঝতে পারছো? সো এই জি ইকুয়াল টু এফ লিখে দেওয়ার কারণে এখানে আমি এফের জায়গায় জি বসাইছি আর সির জায়গায় বসাইছি জি স্কোয়ার আর কি, বুঝতে পারছো? সো এটাই ছিল আমাদের ভুল। তার মানে দেখো আমি যদি মডুলাসটা উঠাইতে যাই তাহলে আমি এরকম লিখতে হবে, আমাকে জি ইকুয়াল টু প্লাস মাইনাস এফ এরকম লেখাতে হবে, বা আমি যেহেতু দুইটাকে জি ধরছি তাহলে জি ইকুয়াল টু হবে কি প্লাস মাইনাস জি, এরকম হবে। এই যে প্লাস মাইনাসটা এটাকে আমরা স্কিপ করছি। তো তুমি যখন এই প্লাস মাইনাস নিয়ে কাজ করবে তখন কিন্তু তোমার বৃত্ত একটা না, বৃত্ত না হলেও তোমাকে 2-3টা আসবে, বুঝতে পারছো? সো এটাই ছিল আমাদের মেইন সমস্যা এখানে। তো এটাই আমি যদি একটু দেখাই, যেমন আমাদের এখানে হচ্ছে এরকম হওয়ার কথা ছিল যে জির মান হচ্ছে আমার এফ এর মান সমান, বা হ্যাঁ এফ এর মানের সমান, বা তুমি এরকম লিখতে পারো জি ইকুয়াল টু জি লিখলেও সমস্যা হয় না। তাহলে কী করো জি ইকুয়াল টু আমার প্লাস মাইনাসের জি। তার মানে দেখো এখন যদি তুমি একটু চিন্তা করো তাহলে এখন কেন্দ্রের স্থানাঙ্কগুলো এখন ডিফারেন্ট আসবে। তুমি একবার কী করতে পারো প্লাস জি নিতে পারো, একবার মাইনাস জি নিতে পারো, একটা কেন্দ্র হবে। আরেকবার কী করতে পারো তোমরা মাইনাস জি নিতে পারো, আবার তোমরা কী করতে পারো যে কি বলে আরেকটা নিতে পারো হচ্ছে তোমাদের মাইনাস জি প্লাস জি, এরকম, ঠিক আছে? সো
মানে মিনিমাম তুমি হচ্ছে 2টা কিন্তু পাবা, কারণ দেখা যায় অনেক সময় এরকম হয় যে ধরো এই বৃত্তটা আর কি, দেখো এখানে আমার ছবিটা যে আমি আঁকছি, ছবিটা তো আমাদের সঠিক ছবি হয় নাই, এটা একটু ভুল ছবি আঁকছি, কারণ যদি একদম সঠিক ছবি আঁকতাম তাহলে আমার এই কেন্দ্র দিয়েই হচ্ছে এই দিক কেন্দ্র দিয়েই আমার এই সরলরেখাটা যাইতো। এখন কাহিনী হচ্ছে ভাই দেখো যে আমি বলতেছি যে যেমন এইরকম যদি হয় তাহলে দেখা যায় যে ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্ত। সো বৃত্ত হলে দেখো এই অংশটা কিন্তু আমি যখন এটাকে এরকম করে এই মানে ওয়াই অক্ষের সাথে যদি করবো লম্ব টানবো, তখন দেখবো যে এই অংশটা আমার ছোটো হইতেছে, এই অংশটা বড় হইতেছে, তাই না? এরকম লাগবে। সো একটা যদি আমার ছোটো হয়, একটা যদি বড় হয়, তখন তো আমি বলতে পারবো না যে হ্যাঁ এখানে আর ইকুয়াল টু আর, হ্যাঁ এখানে আর ইকুয়াল টু আর বলতে পারবো না, বা দুইটা অক্ষ থেকে সমান অংশ কাটিয়ে নেয়, একটা বড় হয়েছে একটা ছোটো হয়েছে। সো দেখা যায় একটা হয়তো বাদ পড়তে পারে, বাট মিনিমাম তুমি কিন্তু 2টা পাইবে, বুঝতে পারছো? 2টা বৃত্ত পাবে। সো এখন সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো আমি যদি 3টা নিয়ে কাজ করি, যেমন আমার একদম প্রথমে যদি এরকম হয় যে আমি কী করলাম, কেন্দ্র ধরলাম হচ্ছে, কেন্দ্র যদি হয় তোমরা এরকম ধরতে পারবো যে মাইনাসের জি কমা জি, ঠিক আছে? যেহেতু আমার ওখানে আসছে জি ইকুয়াল টু প্লাস মাইনাস জি, সো আমি একটা মাইনাস জি নিব, একটা প্লাস জি নিলাম। হলে দেখো যদি এটা হয় তাহলে এটা কোন কোঅর্ডিনেট আসে দেখো তো, মাইনাস জি আর হচ্ছে প্লাস জি। এখন কত হচ্ছে ভাই, আমরা তো একদম প্রথম ক্লাসে পরে ক্লাসে হয়তো শিখছিলাম যে জি এর মান যখন প্লাস হয় তখন কাহিনী কী হয়, আর এফ এর মানটা প্লাস হলে কী হয়। দেখো আমার এই জিটা কিন্তু মাইনাস জি আর এটা কিন্তু মাইনাস এফ ইন জেনারেল, বা এটা হচ্ছে মাইনাস জি, এটা মাইনাস এফ, এটা মাইনাস জি মাইনাস এফ এরকম। এখন আমরা দেখো মানে কেন্দ্রের স্থানাঙ্ক এরকম যে মাইনাস জি কম মাইনাস এফ। এখন কথা হচ্ছে আমরা প্রথম ক্লাসের দিকে শিখছিলাম যে যদি জি এর মান প্লাস হয়, মাইনাস জি এর মান না, জি এর মান যখন প্লাস হয় তখন কিন্তু আমার কেন্দ্রটা হয় হচ্ছে তোমাদের ওয়াই অক্ষের বামে। আর বলছিলাম জি ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে কেন্দ্র হয় হচ্ছে তোমাদের ওয়াই অক্ষের ডানে, এটা শিখছিলাম। আবার বলছিলাম জি ইকুয়াল টু জিরো, যদি জিরো হয় তাহলে কেন্দ্র হয় হচ্ছে ওয়াই অক্ষের উপরে। আবার এফের ক্ষেত্রে আমরা সেম শিখছিলাম যে এফের মান যদি হয় আমার প্লাস, তাহলে কেন্দ্র হয় হচ্ছে তোমাদের এক্স অক্ষের নিচে। আর যদি এফের মান হয় মাইনাস, তাহলে কেন্দ্র হয় হচ্ছে তোমার এক্স অক্ষের উপরে। আর এফ ইকুয়াল যদি জিরো হয় তাহলে কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপরে, মানে এক্স অক্ষের একদম উপরে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন সেই বিষয়টা চিন্তা করে তাহলে দেখো আমি তো বলছি যে জি ইকুয়াল টু এরকম পাইছি আর কি, জি ইকুয়াল টু প্লাস মাইনাস জি, ঠিক আছে? সো এখন তুমি 3টা মান নিয়ে এখানে কাজ করো, সমস্যা নেই। সো আমি কী করলাম, প্রথমে একটা নিলাম হচ্ছে মাইনাস জি, আর একটা নিলাম হচ্ছে তোমার শুধু জি, হ্যাঁ? তাহলে মাইনাস জি মানে কি, মাইনাস জি মানে দেখো আমি বলছি জির মান যখন কী হবে মাইনাস হবে, মানে জি ইকুয়াল টু মাইনাস, তখন কী হবে, তখন হবে হচ্ছে আমার কেন্দ্রটা এই ওয়াই অক্ষের ডানে। আর যদি তোমাকে এফটা হয় হচ্ছে তোমার মানে এরকম নিতেছি মাইনাস জি আর জি, আর এফটা যদি হয় হচ্ছে প্লাস, তাহলে কেন্দ্র হচ্ছে তোমাদের এক্স অক্ষের নিচে। তাহলে দেখো ডানে আর নিচে তাহলে আসবে কি এইটা, তাহলে এটার মানটা আসে এরকম, মানে কেন্দ্রটা আসে এরকম মাইনাসের জি কমা জি আর কি, এরকম আসে, হ্যাঁ? সো এটা হবে আমাকে ফোর্থ কোঅর্ডিনেট, হ্যাঁ ফোর্থ কোঅর্ডিনেট হবে। তাহলে সেটাই আমি দেখতেছি যে যদি এরকম হয় মাইনাস জি কমা জিরো হলে সে ফোর্থ কোঅর্ডিনেট, মানে ওই ফোর্থ কোঅর্ডিনেটের বৃত্তটা পাবা তুমি। ফোর্থ কোঅর্ডিনেট হলে তাহলে আমি এরকম লিখতে পারো যে তোমাদের এবার তুমি তাহলে সমীকরণটা বের করতে পারবা। সো এটাই করতেছি আর কি। তাহলে সুতরাং আমাদের এটা সিদ্ধ করে দেওয়া, আবার এক্স প্লাস 2y ইকুয়াল টু 6 ছিল। সো এখন তুমি এক্সের জায়গায় বসাও মাইনাস জি, আর ওয়াইয়ের জায়গায় বসা হচ্ছে তোমাদের শুধু জি। তাহলে কী আসে দেখো, মাইনাসের জি প্লাস হচ্ছে তোমাদের 2g ইকুয়াল টু 6 এরকম। তাহলে দেখো এখানে আসছে জি ইকুয়াল টু, দেখো একটা জি চোর কাটা যাবে, তার জি ইকুয়াল টু আসছে তোমাদের 6 এরকম আসে। দেখো জি এর মান কিন্তু আমার 6 আসছে, বাট আগের যে অঙ্কটা করছিলাম এখানে তখন কিন্তু আমার জি মাইনাস 6 আসে না, ওখানে আসছিল হচ্ছে মাইনাসের 2, এখানে দেখো -2 আসছিল। সো -2 আসলে হচ্ছে তোমাদের এই প্রথম ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য, বুঝতে পারছো? তাহলে ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আমরা পেলাম হচ্ছে 6, বুঝতে পারছো? তাহলে আমার বৃত্তের সমীকরণ কী হবে? সুতরাং তোমাদের বৃত্তের সমীকরণটা ছিল যেটা হচ্ছে তোমরা উভয় অক্ষকে স্পর্শ করার জন্য এরকম ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0 ছিল। সো এখানে তুমি মানটা যদি বসো তাহলে কীরকম আছে দেখো। আমার কাহিনী হচ্ছে, সো আগে তুমি এখান থেকে কেন্দ্রটা একটু দেখে নাও, কারণ কেন্দ্র দেখো আমার কী হবে যে এখানে যেহেতু আমার এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, তাহলে এখানে কী হবে দেখো, জি এর মানটা হবে কি
জি এর মান হবে হচ্ছে তোমার মাইনাস, আর হচ্ছে তোমার মাইনাস জির মান হবে কি প্লাস। তাহলে হচ্ছে তোমাদের কেন্দ্রটা মাইনাস জি মান হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে 6। আর হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের নিচে হচ্ছে তোমার এফ এর মান হচ্ছে তোমার প্লাস, এফ এর মান প্লাস হচ্ছে মাইনাস এফ এর মান কী হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে -6। এটা হচ্ছে আমার কেন্দ্র, বুঝতে পারছো? সো এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে আর আর আমার এখানে জি আর তোমাদের কি বলে এফ এর মানটা কি হইতেছে দেখো, এখানে একটা আসবে হচ্ছে মানে উল্টা আসবে। সো এখানে মানে এইভাবে যদি তুমি বসাও তাহলে এরকম আসবে, মানে আমরা হচ্ছে জি আর এফ এর মানটা তো লাগবে, কারণ এই সমীকরণে বসালে এই জায়গায় আমি বসাবো হচ্ছে বা জি আর জি এর মানও বলতে পারো তুমি। সো এই হিসেবে যদি আমি বসাই তাহলে এটা হচ্ছে -6 বসাবা, এই জি এর জায়গায় জি ইকুয়াল টু বসাবে -6, আর এফ এর জায়গায় বসাবো হচ্ছে এফ ইকুয়াল টু বসাবো আমার শুধু 6, কারণ এটা উল্টা, কারণ এটা হচ্ছে -g -f, কিন্তু আমার তো লাগবে হচ্ছে জি আর এফ, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এই সমীকরণটা কী আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 6x না 12x, সরি 12x প্লাসের 12y প্লাস হচ্ছে তোমাদের 36 ইকুয়াল টু 0, এরকম আসে, বুঝতে পারছো? কারণ এইটা তো আমার ছিল কেন্দ্রটা ছিল হচ্ছে তোমাদের ছিল হচ্ছে মাইনাসের জি কমা মাইনাস এফ, তাই না? এরকম ছিল। সো তাহলে এই যদি এটা হয় তাহলে আমার কি হবে, আমার লাগবে হচ্ছে জি আর এফ, জি আর এফ কী হবে, এটার বিপরীত এটা হয়ে যাবে কি -6, এটা হবে হচ্ছে +6, তাহলে হচ্ছে -12x প্লাস 12y প্লাস 36 চলে যাবে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্টের যে বৃত্তটা, এই যে এখানে এই কোয়াড্রেন্টের যে বৃত্তটা, এই বৃত্তটার সমীকরণ। এখন তোমরা কী করতে পারো দেখো, এটা গেল, আর আরেকটা ছিল হচ্ছে এইটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা হচ্ছে এটার স্থানাঙ্ক কি দেখো -g, কারণ আমি জানি যে তোমাদের যদি এরকম হয় জি এর মান যদি প্লাস হয়, কী বলে জি এর মান যদি মাইনাস হয় তাহলে আমার কেন্দ্র হয় হচ্ছে তোমাদের ওয়াই অক্ষের ডানে, আবার এফ ইকুয়াল টু যদি কী হয় মাইনাস হয় তাহলে কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপরে, তাহলে এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে দুইটাই মাইনাস। তাহলে যদি তুমি এরকম বলতে পারো যে বৃত্তের কেন্দ্র যদি তোমাদের এরকম হয় -g, জি হলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট এখন কত হচ্ছে ভাই, ফার্স্ট কোয়াড্রেন্টটা কিন্তু আমরা একদম ওই যে অঙ্কটা যে করছি একটার জন্য ওইটাই হয়েছিল। সো এখানে দেখো আমরা সিদ্ধ করে দিই, এটা হচ্ছে সমীকরণ ছিল x + 2y = 6। সো তুমি কী করো, এক্স এর জায়গায় বসে আছে -g, ওয়াই এর জায়গায় -g, তাহলে দেখো এই কী আসে যে এটা হচ্ছে -g -2g = 6, তাহলে এখানে আছে -3g = 6, তাহলে g আসছে হচ্ছে -2, g -2। তাহলে এটার কেন্দ্রটা কী হবে দেখো, কেন্দ্র হচ্ছে আমার এরকম, মানে প্রথম কোয়াড্রেন্টের কেন্দ্র সি। দেখো এখানে আমার জি এ মান আছে কত -2, তাহলে আমার তোমার কি বলে -জির মান কত হবে 2, হ্যাঁ 2, আর সেমভাবে আমার কি -f এর মান হবে 2, কারণ আমরা জানি তাদের মান সমান। তাহলে কেন্দ্র কিন্তু আমার হইতেছে 2,2, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে তো দুইটাই পজিটিভ, -g, -f কী হবে আমার কি হবে 2 আর 2 হবে, হ্যাঁ। কারণ আমি জানি হচ্ছে তোমাদের জির মান যখন হচ্ছে মাইনাস হয় তখন হয় হচ্ছে গিয়ে তোমার ওয়াই অক্ষের ডানে, আর এফ এর মান যখন মাইনাস হয় তখন হচ্ছে তোমার এক্স অক্ষের উপরে। সো সেটাই হয়েছে আর কি, হ্যাঁ এখানে। আর এটা হচ্ছে তোমার কি -g আর -f, তাহলে এটা কেন্দ্র গেল। সো এখন তুমি দেখো আমার কেন্দ্র যদি এটা হয় মানে 2,2, এটা হচ্ছে আমাদের এটার মান আর কি, এটার স্থানাঙ্ক মানে -g, -g যেটি বলো বা -f বলতে পারো। তাহলে আমার লাগবে হচ্ছে g, বা g, f আর কি। তাহলে দেখো এখানে জি এর মানটা হবে কি -2, আর এফ এর মান কী হবে -2, যেহেতু -g এর মান 2 আর -g এর মান হচ্ছে 2, তাহলে আমার কী হবে এখানে জি হবে হচ্ছে -2, এই জি হবে -2, তাহলে সেমভাবে আমি এখানে বসাই দিই। দেখো সমীকরণে যেমন x² + y² প্লাসের কি ছিল 2gx + 2gy + g² = 0। সো আমি কি করব দেখো, এই জি এর ক্ষেত্রে আমি বসাবো, দেখো এটার ক্ষেত্রে এটা কি -2 হবে, এটাও কি আমার -2 হবে। সো সেটাই আর কি বসাবো। তাহলে দেখো এখানে কি আসে x² + y² মাইনাসের 4x মাইনাসের 4y প্লাসের 4 = 0, এটা আসছে। দেখো x² + y² - 4x - 4y প্লাসের 4 = 0। সো এইটাই কিন্তু আমাদের দেখো এই যে এখানে আসছিল বা আগে যেটা করছিলাম এখানে এই যে x + y - 4
জিরো, ঠিক আছে। যেমন এই যে এটা, এই যে একটা নিয়ে করলাম না, এই যে এখানে এটা আর কি, বুঝতে পারছো? সো এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে। এখন তোমাদের আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের ভিতরটা, কারণ আমি জানি থার্ড কোয়াড্রেন্ট বাদ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে। এখন দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কী হবে, ওখানে আমার কেন্দ্রটা কী হবে। সো এখন সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কী জানি, দেখো ওখানে হচ্ছে আমার জি এর মানটা হচ্ছে প্লাস ছিল, হ্যাঁ, জি এর মান ছিল প্লাস, তাহলে কি মাইনাস জির মান হচ্ছে মাইনাস, তার মানে জি এর মান প্লাস আর এফ এর মান কি, এফ এর মান ছিল হচ্ছে তোমাদের মাইনাস, হ্যাঁ। তাহলে বিষয়টা হবে হচ্ছে এরকম যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমাদের এরকম জি কমা মাইনাস জি, এরকম হলে এটা হলে হচ্ছে, কারণ জি এর মান যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ওয়াই অক্ষের বামে, আর হচ্ছে তোমাদের কি হয় যে এফ এর মান যদি নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের উপরে। তাহলে দেখো এটাই লিখছি, বলে কেন্দ্র হবে সেকেন্ড কোয়াড্রেন্টে আর কি, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে তোমার কি হয় দেখো, সুতরাং এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 6, এটা ছিল তোমাদের সরল আকারে, তাহলে এখানে বসাতে, এটা হচ্ছে জি মাইনাসের 2g, একটু ঝামেলা হয়েছে এখানে হয়তো 6, এটা কিন্তু তো 6 চলে আসতেছে। তাহলে এখানে কি আসে দেখো, আমরা যদি করি এটা হচ্ছে মাইনাসের জি ইকুয়াল টু 6, তাহলে দেখো জি ইকুয়াল টু আসে আমার 6, জি ইকুয়াল টু আসছে আমার 6। দেখছো, দেখো এখানে আসছে জি ইকুয়াল টু -2, এখানে আসছে জি ইকুয়াল টু 6, আর এটা আসছে জি ইকুয়াল টু -6। এটা আবার কেমন, এটা হচ্ছে -6, তার মানে দেখো তিনটা জি কিন্তু আলাদা আলাদা, এটা হচ্ছে 6, এটা হচ্ছে -2, এটা হচ্ছে আমার -6। তাহলে এটার কেন্দ্রটা কী হবে, সুতরাং এটার কেন্দ্র হচ্ছে এরকম, কেন্দ্র হচ্ছে সিটা কী হবে দেখো, এটা হচ্ছে তোমাদের কেন্দ্র আমি জানি হচ্ছে মাইনাসের জি কমা মাইনাস এফ, এটাই যদি ধরো, তাহলে দেখো এখানে আমার সিটা কী হবে দেখো, আমার জি মান আসছে হচ্ছে আমার কি -6, তাই না? এখন জির মান যদি -6 আসে তাহলে আমার মাইনাস জির মান কী হবে দেখো, মাইনাস জির মান হবে হচ্ছে তোমাদের 6 আসবে, কিন্তু এখানে ঝামেলাটা দেখো, আমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি জানি হচ্ছে ওইখানে আমার যে মাইনাস জিটা ছিল, এই মাইনাস জিটার মান হচ্ছে আমার কি, মাইনাস জিটা হবে হচ্ছে তোমার মানে মাইনাস, আর তোমাদের যে মাইনাস এফটা আছে, মাইনাস এফটা হচ্ছে প্লাস। তাহলে কি আমার দেখো, যেহেতু এটা হবে এরকম, যেমন -6, 6,6 এরকম হবে। কারণ কেন, আমরা জানি যে তোমাদের ওয়াই অক্ষের বামে হয় হচ্ছে তোমার জিটা কি প্লাস, জির মান হয়েছে প্লাস, জি ইকুয়াল টু প্লাস হলে আমার হচ্ছে ওয়াই অক্ষের বামে, আর তোমাদের এফটা যদি হয় মাইনাস তাহলে হয় কি আমার এক্স অক্ষের উপরে। সো এই ঘটনাটা ঘটছে এখানে। সো এই জন্য হচ্ছে আমার দেখো, তাহলে এখানে যে তোমাদের এখানে যদি জি ইকুয়াল টু হয় তাহলে মাইনাস জি কী হবে দেখো, জি ইকুয়াল টু যদি প্লাস হয় তাহলে মাইনাস জি ইকুয়াল টু কী হবে, মাইনাস হবে, কারণ আমার ইন জেনারেল কেন্দ্রের স্থানাঙ্ক তো মাইনাস জি কমা মাইনাস এফ, আর মাইনাস এফটা কী হবে দেখো, মাইনাস এফ ইকুয়াল টু হবে কি তোমাদের প্লাস, ঠিক আছে। সো এই দেখো মাইনাস জি ইকুয়াল টু মাইনাস আর মাইনাস ইকুয়াল টু প্লাস হলে আমার কী হয় দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টটা আসে, এই সেকেন্ড কোয়াড্রেন্টটা আসে। সো এটার জন্য তুমি এরকম বলতে পারবো, এখানে আসছে, এখানে হচ্ছে আমার কী দেখো, তোমাদের জিটা হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে তোমাদের জি কমা এমনি বসলাম আর কি, মানে জি পজিটিভ, আর হচ্ছে তোমাদের কি এফটা হচ্ছে কি নেগেটিভ, এফের মানটা নেগেটিভ আর কি, জি পজিটিভ হলে হচ্ছে তোমাদের বামে, আর হলে উপরে হয়, ঠিক আছে। আর এটা ঠিক আছে। সো তাহলে আমার দেখো বিষয়টা ক্লিয়ার আছে এখানে। সো এটা যদি আমার হয় তাহলে দেখো, এটা আমি পাইছি হচ্ছে এরকম যে মাইনাস জি কমা মাইনাস জি মান আর কি, ঠিক আছে, এটা পাইছি। তাহলে দেখো আমার জি আর আমার লাগবে হচ্ছে জি আর জি, বা তুমি বলছো জি আর এফ, তাহলে জিটা হবে হচ্ছে জি ইকুয়াল টু 6 হবে, আর এফ ইকুয়াল টু হবে কী হবে দেখো -6। সো এই মানটা আর কি আমি বসাই দেবো, মানে এইটা এই সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। সো এখানে তুমি কী করো, জির জায়গায় বসাবো 6, আর এই জির জায়গায় বসাবো হচ্ছে তোমার -6। তাহলে কী আসে দেখো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 12x মাইনাসের 12y
প্লাস হচ্ছে তোমাদের জি স্কোয়ার মান হচ্ছে তোমাদের 36 কত জিরো এরকম আসতেছে। সো 12x minus 12y plus 36 equal to 0. সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন কাহিনী হয়েছে কি দেখো, যে এই সমীকরণটা আসছে এটা, আর এখানে আসছিল কি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ছিল তোমাদের কত মাইনাসের 12x, এখানে আছে তোমাদের প্লাস 12x, এখানে আসছিল তোমাদের প্লাস 12y, এখানে আছে মাইনাসের 12y, আর বাকি সব কিছু মোটামুটি সেম ছিল। হ্যাঁ সেম তো থাকবে, এখানে এক্সও কোয়াকে স্পর্শ করছে। সো এই হচ্ছে তোমাদের, তাহলে দেখো আমার কিন্তু 3টা সমীকরণ চলে আসছে এখানে। সো এটা বুঝতে পারছো আশা করি। তবে আমি আরেকবার বলতেছি, দেখো আমরা সেকেন্ড কোয়ান্টিটির জন্য কি জানি, আমার জিটা হয় প্লাস আর এফটা হয় কিন্তু মাইনাস। সো এখানে আমি কি করছি দেখো, এফটা তো আমার কি, এখানে আমার ইন জেনারেল কিন্তু মাইনাস জি কমা মাইনাস জি আর কি, ঠিক আছে, মাইনাস জি কমা মাইনাস হচ্ছে জি কমা মাইনাস জি আমার ইন জেনারেল বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। সো আমার সেকেন্ড কোয়ান্টিটির জন্য তাহলে কি হয় দেখো, আমার এখানে জিটা আসতেছে তোমার প্লাস আর এফটা আসতেছে কি মাইনাস। সো এই জন্য আমি ধরছি হচ্ছে জি মাইনাস জি আর কি, ঠিক আছে। কারণ সেকেন্ড কোয়ান্টিটির জন্য আমি জানি জি প্লাস হলে হচ্ছে তোমার ওয়াইফের বামে হয়, আর যদি তোমার এফটা যদি কী হয় মাইনাস হয় তাহলে কি আমার এক্সের উপর হয়, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি আর কি। সো এই জন্য আমি কেন্দ্র ধরছি তোমাদের হচ্ছে জি কম মাইনাস জি আর কি, এটা মান। সো আমি কী করছি জাস্ট এখানে এটা বসে দিই, তাহলে আমার একটা জির একটা মান আসছে, ঠিক আছে, জির একটা মান আসছে -6। এখন তোমাকে বুঝতে হবে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কী। এখন দেখো আমরা তো জানি যে সেকেন্ড কোয়ান্টিটি কী হয়, তোমার যে মাইনাস জিটা আছে, কারণ কেন্দ্রীয় স্থানাঙ্ক তো তোমাদের মাইনাস জি কমা মাইনাস জি, তাই না। তাহলে সেকেন্ড কোয়ার্টার আমার যে এই যে মাইনাস জি আছে বা বুস্ট আছে, এটা তো নেগেটিভ হয়, তাহলে সেজন্য আমি কী ধরছি, এটা দেখো নেগেটিভ ধরছি আর কি, -6। আর সেকেন্ড কোয়ার্টারে তোমার যে মাইনাস এফের মান এটা তো পজিটিভ হয়, এই জন্য আমি এখানে 6 ধরছি, বুঝতে পারছো। তো যদি 6 ধরি, এখন কাহিনী হচ্ছে এটা তো আমার এরকম যদি ধরি, তাহলে কাহিনী হচ্ছে দেখো এটা তো আমার কি মাইনাসের জি কমা মাইনাস এফের মানটা, তাহলে যদি হয় তাহলে আমার তো লাগবে যে জি আর এফের মানটা, কারণ আমি সূত্রে বসাবো হচ্ছে জি আর এফের মান, আমি তো সূত্রে মাইনাস জি আর মাইনাস এফের মান বসাবো না, তাহলে কি জি আর এফ হবে এটা উল্টা, তাহলে কী হবে তোমার যদি -6 হয় তাহলে জি হবে কি আমার +6 আর এফটা হবে কি আমাদের -6, বুঝতে পারছো। তাহলে আমি কী করবো, এই এক্সের জায়গায় বসাবো হচ্ছে তোমাদের +6, ওয়াই জায়গায় বসাবো হচ্ছে -6, ঠিক আছে না, সরি এখানে আমি এই জির জায়গায় বসাবো হচ্ছে তোমাদের +6 আর এই জি এর জায়গায় বসাবো হচ্ছে -6, বুঝতে পারছো। সো এটা যদি সমীকরণ করি তাহলে এটা আসে, আশা করি বুঝতে পারছো। তবে তোমরা এইগুলা চিন্তা করার জন্য সবসময় মনে রাখবা যে তোমার কেন্দ্রের স্থানাঙ্কটা কি, কেন্দ্রের স্থানাঙ্কটা অবশ্যই কি মাইনাসের জি কমা মাইনাস এফ বা মাইনাসের জি কমা মাইনাসের জি, এরকম আর কি। এটা ধরে এরপরে আগাবা। এরপর তোমাদের যে ফার্স্ট ক্লাসে যে আমি করাইছিলাম যে জিগুলো প্লাস হলে কী হয়, জিগুলো মাইনাস হলে কী হয়, বা তারপর জিগুলো 0 হলে কী হয়, আর জিগুলো এফ এগুলো 0 হলে কী হয়, ওইগুলো একটু মাথায় রেখে এগুলো আগালে হবে। তাহলে দেখো আমার 3টা সমীকরণ আসতেছে আর কি। সো বুয়েটে যদি এরকম ম্যাথ আসে তাহলে অবশ্যই তুমি এরকম 3টা দেখাবা, ওই একটা দেখালে মানে ধরো 20% কারেক্ট হতেছে, বা বল ধরো তোমার 30% বা এরকম কারেক্ট হতেছে আর কি, বুঝতে পারছো, বা স্যার জানবে না যে আসলে তোমার মাথায় কিছু আসে। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাপার। আর এরপরেও যদি তোমাদের একটা ব্যাপার দেখো, যদি এই জি আর এফ এর মান বের করতে না মনে চায়, কারণ আমার তো এখানে যে এই যে সমীকরণ, এখানে তো এই জি এর জায়গায় আমার মাইনাস জি আর মাইনাস এফ বসালে হবে না, আমার জি এখানে বসাতে হবে কি আমাদের জি আর এফ এর মান, হ্যাঁ, আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক বসালে হবে না। কী করতে হবে দেখো, কেন্দ্রীয় স্থানাঙ্ক হচ্ছে -জি কমা মাইনাস এফ, কিন্তু আমার বসাতে হবে হচ্ছে জি আর এফ, তাই না। সো উল্টাটা বসাতে হবে। সো এই জন্য আমরা কী করি দেখো, সরাসরি তুমি এটা না বের করো, কেন্দ্র দেখে এখানে এটার মানটা বসাই দিতে পারো। কেন্দ্র দেখে কীভাবে আমি এই মানগুলো বসাই দেবো দেখো, আমাদের তো যে সূত্র ছিল যে আমরা কী করি, তোমাদের এক্সের সহকে -2 দ্বারা ভাগ করলে আমরা কী করি কেন্দ্রের ভুজ পাই, আর ওয়াইয়ের সহকে -2 দ্বারা ভাগ করলে আমরা কী করি কেন্দ্রের কোটি পাই আর কি। সো এই জন্য আমরা এখানে কী করব, যে দেখো এখানে তো আমার 2 অলরেডি আসেই, বুঝতে পারছো। সো এখানে কাহিনীটা হচ্ছে তোমাদের এই চিহ্নটায় একটু ঝামেলা হয় আর কি, বুঝতে পারছো। সো তুমি যদি সরাসরি কেন্দ্র থেকে আর কি এই সমীকরণে আসতে চাও বা সমীকরণ বানাতে, তাহলে কী করবা দেখো, এখানে আমরা যেহেতু মাইনাস দ্বারা ভাগ করি, তুমি কী করবা এই যে কেন্দ্রের স্থানাঙ্ক যেটা আছে না, এটাকে কী করবা মানে চিহ্নটাকে বিপরীত করে দিবা, আর এটাকে আর কি জাস্ট গুণ করে দিবা। তাহলে দেখো আমি কি করব, যেমন এখানে দেখো এখানে আছে -6, তাহলে এটাকে আমি গুণ করে দিব, বাট এটাকে প্লাস করে দিব, বুঝতে পারছো। মানে সরাসরি কেন্দ্র দেখে আমি বৃত্তের সমীকরণ লিখতে পারি, মানে চিহ্নটা চেঞ্জ করে দিবা আর মানটা কী করে দিবা, দ্বিগুণ করে দিবা। যেমন দেখো এখানে হচ্ছে আমার কত -6 আসে, তাহলে আমি লিখবো +6 আর মানটা দ্বিগুণ করে দাও, কারণ এখানে সামনে কি 2 আছে, তাহলে কি 12 এই সরি এটা 12x। এত ভুল করলে কীভাবে হবে, দেখো এটা হচ্ছে আমার কি -6,
-6 হচ্ছে তোমার কি কেন্দ্রীয় স্থানাঙ্ক, তাহলে তুমি কী করবে, চিহ্ন বিপরীত করে দেবে, তাহলে আসবে প্লাস, আর এটাকে দ্বিগুণ করে দাও, তাহলে হচ্ছে 12। দেখো যে 12x আসছে। দ্বিগুণ কেন হচ্ছে, কারণ সামনে 2 আসে। সেমভাবে বা তোমরা এই যে এখানে আছে ওয়াই আছে ওয়াই আছে প্লাসের, তাহলে আমার যখন ইসে আসবে, এখানে আসবে, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো এটা হচ্ছে, আর এটা দ্বিগুণ করে দেবে, তাহলে হচ্ছে -12 করে 36 আসছে। সেম, বুঝতে পারছো? তোমরা কেন্দ্র দেখে করতে, বা এই এত কিছু না বুঝে তুমি কেন্দ্র দেখে সরাসরি লিখতে পারো। যদি এরকম থাকে যে এটা কী ছিল, -6,6 এরকম ছিল, সো যদি হয় তাহলে দেখো আমার x² + y²। এখন কথা হচ্ছে আমার এইটা ছিল হচ্ছে তোমাদের এইটা মানে মাইনাসের জি -f এর মান এরকম ছিল। সো যদি হয় তাহলে আমরা তো জানি যে আমরা কেন্দ্র থেকে সরাসরি আমরা কি বৃত্তের সমীকরণ লিখতে পারি। সেটার জন্য কী করতে হয়, চিহ্নটা চেঞ্জ করতে হয়। চিহ্ন আছে আমার কি এখানে -6, তাহলে এটা লিখবো প্লাস, আর এখানে আছে কত 6, তাহলে এটাকে আমি দ্বিগুণ করে দেবো, তাহলে এটা হচ্ছে 12x। এটা হচ্ছে এক্সের জন্য। আর এখানে আসছে কি দেখো 6 আছে মানে কোটিটা মানে ওয়াইটা, তাহলে এখানে আমার কী হবে যে আমি এটা যেহেতু প্লাস আছে এখানে মাইনাস এটা দ্বিগুণ করে দেওয়া 12y। আর এখানে জি² ছিল, তার মানে হচ্ছে 36 = 0। বাকিগুলো এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ আমরা তো জানি যে কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করলে আমরা -2 দ্বারা ভাগ করা লাগতেছে, ওই যে এক্সের সহগকে আর ওয়াই এর সহগকে। সো এই অনুসারে আমরা কী করবো যে -2 যেহেতু তাদের একটা মাইনাস মানে বিপরীত চিহ্ন আছে, আর -2 দ্বারা ভাগ, এটা উল্টাটাকে -2 দ্বারা গুণ এরকম কিছু। সো এইটাই হচ্ছে, দেখো আমি যদি -2 দ্বারা এটাকে গুণ করি তাহলে কী আসে, দেখো 12 আসে, একে -2 দ্বারা গুণ করে আসে 12 আসে, মানে -12 আসে। সো এটাই হয়েছে আর কি। আর এক্স আর ওয়াই জায়গায় জাস্ট এক্স আর ওয়াই বসাই দিচ্ছি, মানে উল্টা কাহিনীটা করছি। সো সেমভাবে তোমরা এইগুলাও দেখাতে পারো, জাস্ট এগুলা জি না বের করে -জি দিয়ে করতে পারো। যেমন দেখো এখানে আমার কি উল্টা যদি করে দেয়, তাহলে দেখো এটা কী হবে যে এখানে হচ্ছে তোমাদের -4x, এটা হবে কি -4y। বুঝতে পারছো? যেহেতু এটা আমার কি আছে প্লাস প্লাস আছে, আমার চিহ্নটা উল্টে যাবে, চিহ্নটা উল্টে গেছে, আর এটা দ্বিগুণ করে দিচ্ছে। সেমভাবে ওর কেন্দ্র আছে কি আছে 6 আর -6 আছে, তাহলে এটা কী হবে আছে -12x। দেখো -12x আসছে, আর এটা আসবে কি +12y প্লাস আর 0। সো কেন্দ্র দেখে সরাসরি তোমরা করতে পারো আর কি। তার মানে আমাদের 3টা সমীকরণ আসছে, তাহলে এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে বা এখানে আমার তো 3টা সমীকরণ আসছে, বাট যদি এরকম হয় যে তোমার কেন্দ্রীয় স্থানাঙ্ক দ্বারা ওই ইয়াটা মানে সরলরেখাটা x+2=6 এটা সিদ্ধ হইতেছে না, তখন তোমরা আর কি বুঝতে পারবে যে হ্যাঁ কোনো একটা বাদ যাইতে পারে, কিন্তু মিনিমাম তুমি 2টা, হয়তো এটা বাদ যেতে পারে বা এটা বাদ যেতে, বাট মিনিমাম তুমি 2টা বৃত্ত পাবো আর কি। যখন দেখবা যে আমার একটা সিদ্ধ হয় না, তখন বুঝবো যে এরকম আর কি বৃত্ত পাওয়া যাবে না, বা একটা সমীকরণ হয়তো বাদ যেতে পারে আর কি। ঠিক আছে। আর বইয়েরটা কখন সঠিক হবে, যখন আমাকে বলে দেবে যে আমার এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ফার্স্ট কোয়ান্টে আছে, বুঝতে পারছো? তখন আমি একটা বৃত্ত দিয়ে যদি কাজ করি, তখন আমাদের ওই যে আগের যে অঙ্কটা করছি অঙ্কটা করলে রাইট হবে, বাট না বলে দিলে এরকম তুমি 3টা বৃত্ত পাবা আর কি। ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। তাহলে সবসময় মনে রাখবো যে জি এর মান মাইনাস হতে পারে, জি এর মান প্লাস হতে পারে, আর জি এর মান 0 হতে পারে। ওইগুলো চিন্তা করি আমরা হচ্ছে কোঅর্ডিনেটগুলো হিসাব করি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এটা একটা গেল। সো এরপরে হচ্ছে তোমাদের 3 নাম্বার অঙ্ক শেষ, 3 শেষ। যদি 3 শেষ, এটা একটা ভালো ইম্পর্টেন্ট 3 স্টার দেওয়া আর কি। সো এরপর দেখো যে মূল নিয়ম প্রমাণ করো যে 1,5 ও 7 - 3 বিন্দুদের সঙ্গে রেখাংশ ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্তটির এত এত এবং বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এটা মূল নিয়ম। এখন দেখো তোমাদের একদম ফার্স্ট ক্লাসের কথা মনে করতে হবে। আমরা কিন্তু একটা জিনিস জানতাম বলতে ব্যাসের যদি 2টা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সমীকরণ নির্ণয় করতে পারি। সো ওই যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সমীকরণ যে নির্ণয় করা যায়, ওইটা যে আমরা প্রমাণ করছিলাম সূত্রটা, ওই সূত্রটা আর কি এখানে জাস্ট প্রমাণ করতে দিচ্ছে। সো একটু দেখাই তোমাদের 4 নম্বর, মানে সূত্রটা জাস্ট প্রমাণ করতে দিচ্ছে এখানে। যেমন তোমরা যদি একটু মনে করো যে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে মানে এরকম একটা ধরো বৃত্ত আছে, এই একটা বৃত্ত। সো এই বৃত্তের ধরো এটা হচ্ছে কেন্দ্র তুমি কেন্দ্রের যে কোনো একটা রেখাংশ টেনে দাও। সো এই হচ্ছে আমার ব্যাস। তার মানে তুমি বৃত্তের কেন্দ্র দিয়ে যদি তুমি কী করো যে একটা রেখা টেনে দাও, তাহলে সেটা হয়ে গেছে ব্যাস। এখন ব্যাসের প্রান্তবিন্দু ছিল আমাদের এরকম, এটা ধরো এ, এটা হচ্ছে আমার বি, এই দুইটা প্রান্তবিন্দু। সো এর স্থানাঙ্ক দিচ্ছে এরকম x1,
y1 আর বি এর স্থানে হচ্ছে x2, y2। এটা হচ্ছে আমার কেন্দ্র। সো যদি হয় তাহলে এটা কি বড়টা হচ্ছে আমার এবি হচ্ছে আমার ব্যাস, আর এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে দেখো আমরা বৃত্তের সমীকরণ এরকম জানতাম বা বের করছিলাম যে সমীকরণ হবে এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2, তারপর তুমি প্লাস দিলে সেমভাবে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0, এরকম ছিল। x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস 1 ইন্টু y মাইনাস y2, এরকম ছিল। হ্যাঁ, তো এই সূত্র দেখো এইটাই জাস্ট প্রমাণ করতে দিচ্ছে এখানে, দেখো সূত্রটাই দিয়ে দিছে প্রমাণ করে যে দেখো এই সূত্র যদি আমি বসাই তাহলে দেখো এরকম আসে, যেমন এক্স মাইনাস x1 তারপর এক্স মাইনাস তোমাদের 7 তারপর আছে প্লাস এটা এরকম আসে আর কি। ঠিক আছে, এটা প্রমাণ করে দিচ্ছে। এখন তুমি এই সূত্র দিয়ে করলে হবে না, কারণ এখানে বলছে কি আমার মূল নিয়মে করতে বলছে। দেখো মূল নিয়মে প্রমাণ করে দিচ্ছে, মূল নিয়ম যখন কথাটা থাকে তখন তুমি ডিরেক্ট সূত্র ইউজ করতে পারবে না। বুঝতে পারছো? তোমাকে কি করতে হবে, এই সূত্রটা প্রমাণ করার সময় যেভাবে তুমি আগে ছিল ওইভাবে আগান লাগবে। সো এই জন্য আর কি তোমাদের চায়ের একটা আর কি পরীক্ষায় আসছিল। সো কেন আসছিল, কারণ এখানে একটা কথা ইউজ করছে, সেটা হচ্ছে মূল নিয়ম। বুঝতে পারছো? সো মূল নিয়ম কথাটা ইউজ করলে হচ্ছে তোমাদের ঝামেলা। মূল নিয়ম কথা বললে আর তুমি সূত্র ব্যবহার করতে পারবে না আর কি। সূত্র কী ব্যবহার আছে সেটা তোমাকে মনে করতে হবে। যেমন দেখো আমাদের এরকম একটা ছিল, যদি একটু দেখাই, আমি এখানে দেখাই চারের একটা, যেমন ধরো এটা হচ্ছে তোমাদের বৃত্ত, একটু একদম সহজ ছিল যদি একটু মনে করো। এটা ছিল বৃত্ত। সো যদি হয় তাহলে দেখো আমার এটা হচ্ছে কেন্দ্র ছিল সি, আর এটা হচ্ছে আমাদের ছিল ব্যাসটা, ব্যাসের প্রান্তবিন্দুটা হচ্ছে এ আর বি, এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, সো এর স্থানে আমাকে বলে দিচ্ছে 1,5, বি এর স্থানে আমাকে বলে দিচ্ছে 7,-3। ঠিক আছে, সো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, কারণ কেন্দ্র দিয়ে গেছে, বা সবচেয়ে বৃহত্তম যে হচ্ছে আমার ব্যাস। এখন আমরা ধরো একটা পি একটা চলন বিন্দু নেই, আমাদের যদি মনে থাকে এরকম একটা পি চলন বিন্দু ছিল, পি এক্স, ওয়াই, এটা হচ্ছে আমার চলন বিন্দু। তো যদি চলমান বিন্দু হয়, এখন দেখো এটা হচ্ছে আমার পরিধির উপরে একটা বিন্দু। তো তুমি কি করো যে আমার এটা দুটো যোগ করে দাও, মানে ব্যাসের প্রান্ত বিন্দুর সাথে পি বিন্দুটা যোগ করে দাও। যোগ করে দিলে আমাদের এই কোণটা কত দেখো 90 ডিগ্রি হয় কিন্তু, বা এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, এক সমকোণ হয়, এটা আমরা জানি। সো এখন কত হচ্ছে, বা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে আমার এই অর্ধবৃত্তস্থ কোণটা আর কি। ঠিক আছে, বা বৃত্তস্থ কোণটা আর কি। ঠিক আছে, এখন আমাদের এখানে শর্তটা কী ছিল, যখন আমরা এই সমীকরণটা বের করছিলাম তখন আমাদের এখানে শর্ত কী ছিল, শর্ত ছিল হচ্ছে, এখন দেখো পি একটা চলন বিন্দু, আমি জানি এখন পি চলন বিন্দু ও চলবে, বাট ও কি এক বা একাধিক শর্ত সাপেক্ষে চললেই না, আর সঞ্চার পথকে আমি কি বলবো, একটা কিছু বলতে পারবো, বৃত্ত বলবো বা উপবৃত্ত বলবো, যাই বল না কেন, এখন কোন শর্ত সাপেক্ষে ও চলতেছে এটা তোমাকে শুধু জানতে হবে। ও এমন এই শর্ত সাপেক্ষে চলতেছে যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সর্বদা তোমার এই এপি যে দূরত্বটা আছে, বা তোমাদের তোমাদের এই এপি যে আছে, এই এপি আর এই যে বিপি, এই পরস্পর এপি আর বিপি যাতে পরস্পর লম্ব হয়, বা পি বিন্দু এমনভাবে চলতে সর্বদা তোমার এপি আর বিপির যে অর্ধবৃত্তস্থ কোণটা সেটা 90 ডিগ্রি হয়, এরকম যেটাই বলো তুমি একভাবে বললে হবে যে পি এমনভাবে চলতে যাতে এই এপি আর এই বিপির মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, বা এপি আর বিপি পরস্পর লম্ব হয়, বা তোমাদের এই কোণ এপিবিটা হচ্ছে একটা 90 ডিগ্রি হয় আর কি, কোণ এপিবি বা কোণ পিটা 90 ডিগ্রি হয় আর কি। ঠিক আছে, সো এখন দেখো যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই পিটা বা কোণ এপিবিটা, তাহলে আমার কী হবে যে এই এপি আর বিপি কিন্তু পরস্পর লম্বভাবে আছে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা আর কি, মানে দেখো পি বিন্দু এখানে যেখানেই থাকুক না কেন আমার সর্বদাই কিন্তু এই এপি আর বিপি কিন্তু পরস্পর লম্ব হবে। তাহলে তুমি তিনভাবে আর কি শর্তটা বলতে পারো যে পি বিন্দু এর মধ্যে চলতেছে যেন এপি আর বিপি সর্বদা কি লম্ব হয়, বা কোন এপি বের একটি 90 ডিগ্রি হয়, বা তুমি বলতে পারো যে ও এ আর বি এর সাথে সর্বদা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। বুঝতে পারছো, এই তিনভাবে বললে হয়। তাহলে আমি মানে পি বিন্দু যেখানে থাকুক না কেন, তাহলে আমি এরকম বলতে পারবো যে এখানে দেখো আমাদের কোণ এ, সুতরাং বলতে পারি যে কোণ এপিবি হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমি জানি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তুমি বলতে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তস্থ কোণ, এটা বলা যাবে আর কি। ঠিক আছে, যদি হয় তাহলে দেখো এরকম হয়, মানে এপি আর বিপি লম্ব। সো তাহলে তুমি বলতে পারো সুতরাং এরকম, যদি এটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে কি আমার এপি আর বিপি লম্ব আছে, সুতরাং এপি লম্ব বিপি। তাহলে যদি দেখো যদি এপি আর বিপি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দৈর্ঘ্য গুণফল কী হয়, -1 হয়, এটা তো আমরা জানি। তাহলে তাদের ঢাল দৈর্ঘ্য গুণফল কী হবে, -1 হবে। সুতরাং বলতে হবে এরকম। এটা আবার এতগুলো পেজ চলে গেল কোথায়, এটা নষ্ট করে লাভ নেই, আমি এখানে করে দিতেছি, একটু পরে দিই। তুমি বলতে হবে যে সুতরাং এম এপি মানে এপির ঢাল ইন্টু এম বিপি আর কি, বিপির ঢাল হবে -1 এরকম হবে। তাহলে এবার তুমি কি করো, ঢালটা বের করো। দেখো এখানে আমার এপির ক্ষেত্রে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা তো জানি যে ঢাল বের করতে গেলে এরকম হবে তোমাদের কোটি উপর হবে কোটি, বা এরকম দেখতে পারো, বা এটা হবে হচ্ছে তোমাদের কত, এখানে আছে y - 5 ডিভাইড হচ্ছে x - 1 ইন্টু এটা হচ্ছে ঢাল, এখানে হচ্ছে কি মানে y তোমাদের y - y2 বলতে পারো, বা নিচে হচ্ছে x - x2, বা তোমরা y2 - y ডিভাইড বাই x - x1 করতে পারো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি তোমাদের x1 আর হচ্ছে 5 এই 1, ঠিক আছে। সেটা করছি। এরপর দেখো বিপির ক্ষেত্রে কী হয়, বিপির ক্ষেত্রে y কত, দেখো এখানে আছে y +3 হবে, তাহলে উপরে y +3 আর নিচে হবে হচ্ছে তোমাদের কত x - 7 ইকুয়াল টু -7, বুঝতে পারছো, মানে y - 1 ডিভাইড বাই x, সরি y - y2 ডিভাইড বাই x - x2, হ্যাঁ এরকম। এটা ছিল আমার ঢাল, বা তুমি বলতে পারো যে y2 - y1 ডিভাইড বাই x2 - x1, হ্যাঁ, যেটা যদি উপরে তুমি কি করো y1 রাখো, নিচে x1 রাখবা, আর উপরে যদি y2 রাখো আগে, নিচে x2 রাখবা আগে আর কি। এটা কিন্তু তোমাদের ওই ইসের মতো করলে হবে না, দূরত্বের সূত্র দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সময় আমরা যেটা খুশি সেটা করতে পারছি, যেটা খুশি সেটা থেকে বিয়োগ করতে পারছি, বাট এখানে একটু লিমিটেশন আছে। এটা গেল। তাহলে দেখো আমি একটু কোনাকুনি গুণ করে দিলে আমার হয়ে যায় কিন্তু। সো এখন দেখো আমার এখানে y - 5 এর সাথে এটা গুণ হয়, কোনাকুনি গুণ করলে তাহলে এরকম আসে দেখো আমাদের। বা তুমি একটা কাজ করতে পারো, ওয়াইগুলো একসাথে রাখতে পারো। সো যদি ওয়াইগুলো একসাথে রাখি, না সরি, এটা গুণ করলে ওই পাশে চলে আসবে, কোনাকুনি কেন গুণ করবো, দেখো y - 5 ইন্টু y +3 আসে, আর ওই পাশে চলে গেলে একটা আসবে হচ্ছে তোমার মাইনাস, এখানে আসবে কি x - 1 ইন্টু x - 7, এটা হবে আর কি, মানে এই কোনাকুনি গুণ করছি এসে ওয়ার সাথে। সো এটা হলো, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে নিয়ে আসলাম। এটাকে যদি আগে লিখি তাহলে এটা লিখতে হবে এরকম যে x - 1 ইন্টু x - 7 প্লাস হচ্ছে তোমাদের y - 5 আর হচ্ছে তোমাদের y - 5 হচ্ছে y +3 ইকুয়াল টু, দেখো প্রমাণ হয়ে গেছে আর কি মূল নিয়মে, y - 5 হচ্ছে y +3 ইকুয়াল টু 0। সো এটাই আমাকে প্রমাণ করতে বলছে আর কি, মূল নিয়ম প্রমাণ করেছে। অর্থাৎ ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। সো এইটা হচ্ছে তোমাদের প্রমাণ হয়ে গেল। এটা প্রথম অংশ ছিল। এখন দ্বিতীয় অংশ আমাকে বলছে যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো আর কি, ঠিক আছে। সো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। এখন এই যে এইটার আর কি, যেমন অর কেন্দ্র সিটা নির্ণয় করতে বলছে, আর হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। সো ব্যাসার্ধ তো তোমরা নির্ণয় করতে পারবে, সমস্যা নেই। এখন কাহিনী হচ্ছে দেখো আমার অনেকভাবে এটা করা যায় আর কি, ঠিক আছে। সো এখন একটা ওয়ে হচ্ছে তোমরা কী করতে পারো, যে এটাকে সমাধান করতে পারো। এটাকে সমাধান করলে x² + y² + 2gx + 2f + c এর সাথে কম্পেয়ার করে দেন তুমি ওখান থেকে কেন্দ্র বের করতে পারো, -g আর -f কী হবে, আর r বের করতে পারছো √g² + f² - c, এটাতে তুমি r বের করতে পারবা। সো এটা ছিল একটা ওয়ে। এটা একটু কঠিন হবে, কারণ এটাকে তুমি আবার ক্যালকুলেশন করবে, কেন এখানে গুণ করা লাগতেছে। বাট আরেকটা সহজ বুদ্ধি আছে, যদি তুমি কী করতে চাও, কেন্দ্র বের করতে চাও, তাহলে দেখো এই দুইটার মধ্যবিন্দু কিন্তু আমার সি, মানে এ আর বির মধ্যবিন্দু সি, কারণ এ বি তো ব্যাস, তাহলে এটার মধ্যবিন্দু অবশ্যই কী হবে, কেন্দ্র হবে। তাহলে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারি। তাহলে তুমি বলতে পারো যে কেন্দ্র সি হলে এরকম, যে সুতরাং কেন্দ্র
সি হচ্ছে আমার AB এর মধ্যবিন্দু। তাহলে তুমি কি করো, সি আমার কি হবে দেখো, দুইটা টুকে তাহলে 1+7, তার মানে 1+7 /2 কমা কত আসছে দেখো 5+3 বা সরি 5-3 5-3 /2, তাহলে কি আসে দেখো, কিন্তু সি আসবে হচ্ছে এখানে তোমাদের 8/2 মানে 4, এখানে আসছে তোমার 1 2 থাকবে। এটা গেল আর কি। আর ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ আসলে অনেকভাবে বের করতে তোমরা। আর ইকুয়াল টু দেখো, ব্যাসার্ধ বের করার জন্য তোমরা মানে কয়েকটা উপায়, কেন্দ্র তুমি দুইভাবে বের করতে পারো, কি ব্যাসার্ধ অনেকভাবে বের করতে পারবা। এখন দেখো আমার এই সি এরটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ, আবার কি সিবিটাও কিন্তু ব্যাসার্ধ, মানে এই অংশটা এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও কিন্তু ব্যাসার্ধ। সো আমি কেন্দ্র বের করে ফেলছি। সো এই কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি হচ্ছে 4,1। সো তুমি দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হয়, সি এ যদি বের করে আমি ব্যাসার্ধ বের হয়ে যাবে, বা তুমি সিবি বের করলো কি আমার ব্যাসার্ধ বের হয়ে যাবে, ঠিক আছে। সিবি করলেও কিন্তু আমার ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে, মানে এই দূরত্বটা বের করলে, কারণ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি বের করতে পারি। এটা একটা ওয়ে আছে। হ্যাঁ, তো আরেকটা ওয়ে হচ্ছে দেখো, আমার এবি কিন্তু ব্যাস ছিল, তাহলে ব্যাসের অর্ধেক কি আমার ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক তো আমার ব্যাসার্ধ, তাহলে তুমি এবি নিয়ে কাজ করলেও হবে। মানে এবি দূরত্বটা তুমি জাস্ট বের করে কী করবে, এটা অর্ধেক করে দিলে আমার কিন্তু ব্যাসার্ধ বের হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো এরকম বলতে পারবো যে, সুতরাং ব্যাসার্ধ করলে তুমি এরকম করতে যে CA = CB, মানে যেটাই করো এটা হবে = 1/2 AB করলে ব্যাসার্ধ বের হয়ে যাবে। সো 4-এর সবগুলা অঙ্ক আর কি এই টাইপের। প্রমাণ করা যেতে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এটা দেখো প্রমাণ করা যায় ব্যাস ধরে অঙ্কিত এরকম। সো 3 নম্বর হাতে তো ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তো ডিরেক্ট সূত্র ইউজ করছে আর কি, ডিরেক্ট সূত্র ইউজ করা হয়ে যাবে। এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এগুলো আর কি সব সেম টাইপ আর কি, 4-এর 2ও একদম সেম। প্রমাণ করতে বললে তোমরা আর কি ওইভাবে করবা, মানে মূল নিয়মে করবা আর কি, বুঝতে পারছো। তো 4-এর 1-2 একদম হুবহু সেম অঙ্ক। সো 4-এর 3 টাইপের দেখো, এটাও সেম বাট একটু আলাদা বলছে। দ্বিতীয় অংশ যে বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ নির্ণয় করো। সো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে তো আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। সো ওই নিয়মে একটু আগাই, যেমন এখানে যদি একটু দেখাই, আচ্ছা এখানে দেখাই আমি, বাকিটা এক্সট্রা এখানে করবো না। যেমন 4-এর 3। সো তোমাকে কী করছে যে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিছে, এটা হচ্ছে আমার ধরো বৃত্তটা, আর দুইটা ব্যাসের -4,3 আর আছে 12,-1 বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ নির্ণয় করো আর কি, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো আমাকে ব্যাস প্রান্তবিন্দু দিয়েছে, এখন কথা হচ্ছে আমার বলছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণের মানে দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখন এটা আমি রিয়েল ছবিটা আঁকার জন্য এখন আমি আঁকতে পারবো, আঁকলে তুমি বলবা যে ভাই এটা এমনি আঁকছেন কেন। সো এই জন্য আর কি আমরা কি করি, আগে ধরো অঙ্কটা করি, দেন ছবিটা আঁকি আর কি, বুঝতে পারছো। ছবিটা আসলে এরকম হবে। আচ্ছা, আমি এঁকে দিই, তারপরে আমি বলতেছি কেন ভেবে আঁকলাম। যেহেতু আমাকে খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলছে, অবশ্যই আমি কি করব, তোমার এই অক্ষগুলোকে, এটা হচ্ছে আমার কেন্দ্র, মানে এই বৃত্তকে সেট করে নিব, ঠিক আছে। এটা ধরো আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। কেন এরকম দিলাম আমি একটু পরে বলতেছি। এটা এক্স প্রাইম, ওয়াই এরকম, এটা হচ্ছে তোমার মূলবিন্দু। হ্যাঁ, সো এখন এটা যদি কেন্দ্র হয়, তাহলে আমাকে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দিয়েছে। সো ব্যাস তো তোমার ধরো, ব্যাস তো যে কোনো হতে হবে। ধরো এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার একটা ব্যাস। সো ও আমাকে ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে দিয়েছে, আমি এমনি ধরে নিলাম আর কি। হ্যাঁ, সো একটু বলতেছি, এটা হচ্ছে আমার কেন্দ্র ছিল সি, এটা হচ্ছে ব্যাস। সো এটা আর কি রিয়াল ছবি না, রিয়াল ছবি বলতে একদম আমি মেপে টেপে করি নেই। সো এটা ধরো আমাদের -4,3 দিয়েছে,
আর একটা ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে 12, হ্যাঁ। সো অবশ্যই দেখো আমার তোমাদের এটা তো এরকম হবে না, হ্যাঁ, কারণ এখানে দেখো -4টা না হলে এই পাশে আসলো 3টা তোমার উপর হবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো 12 তো আমার এটা একটু নিচে হওয়ার কথা ছিল এরকম, হ্যাঁ, বা এরকম ছিল, এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, আমার ব্যাসের প্রান্তবিন্দু এটা জাস্ট তুমি মনে রাখো। সো এরপরে দেখো আরেকটা কাজ করছি আমি, এখানে দেখো ও আমাকে বলছে ওয়াই অক্ষের তোমার খণ্ডিতাংশের পরিমাণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আমি কিন্তু এক্স অক্ষকেও সেট করে নিয়েছি এখানে। সো এখন কাহিনী হচ্ছে দেখো আমার এইটা সমীকরণ তাহলে কী হবে, যেহেতু আমার কী বলছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, সো আমি ডিরেক্ট সূত্রটা ইউজ করবো। দেখো এটা কী আসবে, মানে এক্স মাইনাস এক্স মানে x+4 ইন্টু ছিল আমাদের এক্স মাইনাস x2, তাহলে দেখো এটা কী হবে যে এক্স মাইনাসের 12, তারপর হচ্ছে প্লাস ছিল, তারপর হচ্ছে ওয়াই মাইনাস y1, সরি আর ছিল তোমাদের ওয়াই, তাহলে কত আসে দেখো ওয়াই মাইনাসের 3, আরটা ছিল ইন্টু হচ্ছে তোমাদের ওয়াই মাইনাস y2, তাহলে দেখো y+1 ইকুয়াল টু 0 এরকম ছিল। সো যদি থাকে তাহলে দেখো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হয়ে যায়, এটাই কিন্তু আমার হয় আর কি। দেখো বৃত্তের সমীকরণ, সো ওইখানে একটু ভেঙে দিচ্ছে আর কি গুণ করে, এটাও করতে পারবো, সমস্যা নেই তুমি চাইলে, হ্যাঁ। সো এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কী আসে দেখো এরকম, যেমন এখানে আমি একটু গুণ করলে কী আসে দেখো, এখানে আসে হচ্ছে তোমাদের x², এখানে আছে তোমাদের -12x, আর এখানে তোমাদের 4x, আর হচ্ছে তোমাদের কত এরকম আসে দেখো 24, 48, সো এইরকম আসবে দেখো, যে x², আচ্ছা এটা গুণ করে দিলে দিতে পারো তুমি, সমস্যা নেই। আচ্ছা আমি একটু গুণ করে দিই, এটা আসবে x², তারপর হচ্ছে তোমাদের মাইনাসের 12x, x² আর হচ্ছে তোমাদের -12x, আর 4 দিয়ে যদি গুণ করে তাহলে +4x -48 এরকম আসে। তারপরে ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে তোমাদের প্লাস, দেখো ওয়াইয়ের ক্ষেত্রে আছে কি আছে y², তারপর হচ্ছে তোমাদের প্লাসের y, প্লাসের তোমার হচ্ছে মাইনাসের তোমাদের 3y, আর হচ্ছে তোমাদের -3 0 এরকম আসে। যদি এরকম আসে তাহলে কী হয় দেখো, সো এটাকে যদি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখেন আমি x² প্লাস y²টা আগে রাখলাম, y² তাহলে 12x আর 4x চলে গেলে কত থাকে দেখো, আমার থাকে হচ্ছে তোমাদের -8x, আর ওয়াইটা দেখো আমার কত আছে, এখানে আছে 3y আর y, তাহলে এখান থেকে যদি -2y থাকবে, -2y, আর হচ্ছে 48 আর হচ্ছে 3, তার -51 = 0। সো এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ আসে। সো এটা ছিল আমার হচ্ছে একদম প্রথম অংশ, এটাই আমাকে ও চাইছে। সো এখন দেখো আমি একটু কষ্ট করে কি করি, মানে জাস্ট আমি গুণ করে দিলে কিন্তু এরকম হয়ে যায় আর কি। সো একটা বৃত্তের সমীকরণ জানলে কিন্তু আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারি। সো এটার কেন্দ্রটা কী হবে দেখো, -2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে বৃত্তের কেন্দ্র আসবে হচ্ছে তোমাদের এরকম, যে এটা হচ্ছে 4,1, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বুঝতে পারছো? -2 দ্বারা ভাগ করছি এক্সের সহকে আর হচ্ছে তোমাদের ওয়াই সহকে, হ্যাঁ। সো এখন দেখো আমাকে দ্বিতীয় অংশ কী বলছে, যে ওয়াই অক্ষের কর্তৃত অংশ। এখন দেখো ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বলো বা খণ্ডিত অংশের দৈর্ঘ্য বলো বা ছেদাংশের দৈর্ঘ্য বলো, সেটা হচ্ছে আমার এইটা আর কি, মানে এইটা আর কি, এই অংশটা, বুঝতে পারছো, মানে এইখান থেকে এই অংশটা। আর এক্স অক্ষের হচ্ছে তোমার এইটা, এক্স অক্ষটা যদি হচ্ছে নাই, সো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। তো দেখি আমার যদি বের করে, সুতরাং তুমি বলতে দ্বিতীয় অংশ আর কি, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। দেখো আমরা কিন্তু জানতাম এটা কি, এই পেজে দেখি লড়তেছে, দৈর্ঘ্য ইকুয়াল টু তোমরা বলতে পারো যে আমাদের যদি তোমাদের মনে থাকে ছিল হচ্ছে 2√f² - c, এরকম ছিল। আর একটা বৃত্ত যদি এক্স অক্ষ থেকে মানে কেটে নেয় তাহলে কত হয় দৈর্ঘ্য 2√g² - c আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাপার। এখন আমার হচ্ছে চাইছে হচ্ছে তোমার ওয়াইয়েরটা, এক্সেরটা চাই না আর কি, হ্যাঁ। সো তাহলে আমার ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 2√f² - c আর কি। তাহলে দেখো আমি এরকম, তাহলে আমার দেখো এখানে
কী কী জানা আছে দেখো, আমি সিটা অলরেডি জানি, আমি বৃত্তের সমীকরণটা যদি বের করি সি জানতেছি, আবার কি এফটাও আমি জানি, এখান থেকে এফ হচ্ছে তোমাদের এইটা আর কি, এটা যদিও মাইনাস এফ কিন্তু স্কোয়ার করলে তো এটাই হবে। সো আমি সেটাই করতে পারি, যেমন হচ্ছে 2 বড় এফ স্কোয়ার কত আসে দেখো, এখানে হচ্ছে 1, আর তোমাদের সিটা ছিল -51, তাহলে এটা +51, তাহলে কি দেখো 2√52, পজিটিভ মান আসছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু 2√30, এরকম লেখা যায়। কারণ তুমি যদি 4 দ্বারা গুণ করো, মানে ভেতরে দেখো এটাকে কী লেখা যায়, 4 ইন্টু তোমাদের লেখা যায় 13, এরকম লেখা যায়। 4 × 13 লিখলে তো তোমার 52 আসবে, তাহলে আমি এই 4টাকে বাইরে নিয়ে আসছি, তাহলে 2 হয়ে গেছে আর 13টা ভেতরে হয়ে গেছে। তাহলে এটাকে কী লেখা যায় দেখো, 4√30, এরকম আসে। সো এটা হচ্ছে আমার এক্স অক্ষের মানে এই দৈর্ঘ্যটা। দেখো এটা হচ্ছে আমার এই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে যে 2√(f²-c), যেটা মান হচ্ছে তোমাদের কত 4। তার মানে অবশ্যই এখানে ওয়াই অক্ষ থেকে অংশ কাটে নিচ্ছে। আবার এক্স অক্ষের বেলা তুমি লিখতে পারো যে, সুতরাং আবার হচ্ছে এক্স অক্ষের অক্ষরটা বের করতে বল না, তাও আমি একটু তোমাদের দেখাই, g²-c আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমার 2√g, জির মান কী আছে, কেন্দ্রের ভুজটা দেখো 4 ছিল, তাহলে এটা হচ্ছে 16 আর +51 আগের মতো, তাহলে কি আছে দেখো 2 16 আর এটা গুণ করলে 60 কত আসবে, 67 এটা আচ্ছা। তার মানে দেখো আমার ওয়াই অক্ষের এক্স অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য কিন্তু আসছে, মানে এটা হচ্ছে তোমাদের 2√g²-c, এটা আসছে কত 2√67, দৈর্ঘ্য কিন্তু পাইছি। সো এই জন্য আমি আর কি বৃত্তটাকে আঁকছি, তো দুইটা অংশকে আর কি সেট করে আঁকছি, মানে দুইটা অক্ষকে, এক্স অক্ষ আবার ওয়াই অক্ষকেও, ঠিক আছে। তাহলে কি দুটি অক্ষকেই বৃত্তটা কিন্তু সেট করছে, হ্যাঁ। সো বাট তোমাদের ব্যাসটা একটু আলাদা করে লিখলে, কারণ স্থানাঙ্কগুলো ঠিকঠাক নিলে আমরা ব্যাসটাও ঠিক মতো আঁকতে পারতাম। আর তোমাদের তো মনে আছে যে আমাদের যদি এরকম থাকে আর কি, অক্ষ থাকে, সো এরকম যদি হয়, মানে এটা যদি আমার বৃত্ত হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটা ছিল, মানে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2√f²-c, খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছিল এরকম। আবার যদি তোমাদের করি এক্স অক্ষের চিন্তা করে, তাহলে এরকম ছিল যে এটা যদি আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, সো এটা যদি আমার হয় বৃত্ত, সো এই অংশ দৈর্ঘ্য ছিল, মানে এক্স এর খণ্ডিত অংশ 2√g²-c। সো এগুলা তোমরা একটু মাথায় রাখবে সবসময়, কারণ আমার তো বারবার দেখলে হয় না, কারণ আমি তোমাদের থিওরি ক্লাসটা দিচ্ছি মোটামুটি, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে তোমরা 4-এর বাদবাকি অঙ্কগুলো কিন্তু পারবা, হ্যাঁ। সো এই দেখো পরের অঙ্কটাও কিন্তু একসাথে করা হয়ে গেছে, যে এত এত বিন্দুতে সংযোগ, মানে ব্যাস ধরে কী করবা, অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ নির্ণয় করো। সো এটা বইয়েতে আসছে সেমভাবে, মানে এই সূত্রটা ইউজ করবে, তাহলে হয়ে যায়। সো আমি এক অঙ্ক দিয়ে দুইটা দেখাই দিচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে তোমাদের 4 পর্যন্ত অঙ্ক। এরপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারে আসলে কমও না, ভালো ম্যাথই, মোটামুটি 21টা পর্যন্ত আছে। সো এখন মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবসময় মনে রাখবা, অনেকে যেটা মনে করো যে আমার সরলরেখা থেকে আর বৃত্ত থেকে দুই জায়গা থেকে প্রশ্ন আসে না। অনেকে মনে করে হ্যাঁ সরলরেখা আর বৃত্ত দুইটাই যেহেতু সেম চ্যাপ্টার বা সরলরেখার চ্যাপ্টার বা জ্যামিতির চ্যাপ্টার, সো এখানে দেখা যায় যে সরলরেখা থেকে আসলে বৃত্ত থেকে আসে না। সো অনেকে কী করে, সরলরেখাটা পড়ে বৃত্তটাকে স্কিপ করে আর কি। কিন্তু আমার সময় যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু আমার মানে লাকিলি আর কি বলতে পারো যে আমার সরলরেখা থেকেও আসছিল, বৃত্ত থেকে আসছিল আর কি। সো আমি জাস্ট এই দুইটা থেকে অ্যান্সার করে দিয়েছি, মানে দেখার সাথে সাথে, হ্যাঁ। সো তোমরা এই কাজটা করো, কারণ এখান থেকে দেখো এগুলা কিন্তু মোটামুটি তোমাদের মানে বলা যায়, কারণ এগুলো তোমরা 9-10-এ পড়ছো। সো ওই হিসাবে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এগুলো তোমাদের অনেক সহজ লাগার কথা। সো সহজ চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া একদমই উচিত না। সো এটা দেখো, আর অ্যাডমিশনে তো ভাই থাকবেই আর কি, বুঝতে পারছো। সো এটা গেল।